না করলেই নয়, আমাদের এই বাংলাদেশ যার জন্য সৃষ্টি হইতো না, আমাদের বাংলাদেশের মহান স্থপতি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, এবং যার জন্ম না হলে আজকে আমরা সবাই স্বাধীনতা পেতাম না এবং স্বাধীনভাবে চলতে পারতাম না। সর্বোপরি আমি যে আপনাদের এলাকার সন্তান, আমি সরকারের তিনটা মেগা প্রকল্প, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, ঢাকা মেট্রো রেল প্রকল্প, 3 প্রকল্পের আমি সুনামের সাথে কাজ করে আসছি এবং কাজ করে যাচ্ছি। তো আমি আজকে ইঞ্জিনিয়ার হতে পারতাম না। তো স্বাধীনতার মহান স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের কালো রাতিতে আমাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদদের এবং 2 লাখ মা বোনদের যে ইজ্জতের বিনিময়ে আমাদের যে মহান স্বাধীনতা আসছে 16 ডিসেম্বর। এই ডিসেম্বরে বিজয়ের মাসে আমাদের বিজয় পেয়েছি। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়াও স্মরণ করছি 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত যত সংগ্রাম, যত ঝঞ্ঝাট এবং যারা জীবন দিয়েছেন, জনসাধারণ মানুষ থেকে শুরু করে সবাই যাদের জীবন দিয়েছেন দেশের জন্য, দেশের কল্যাণে, তাদের সবাইকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি এবং সেই সকল শহীদদের আমি বিনম্র চিত্তে আমি সালাম জানাই। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। তো আমি এটা দিয়ে আমার মনে হয় আপনাদের বাজারে আমি 4 বার আসছি আর কি। তো ইনশাল্লাহ আগামীতেও আসবো যদি আপনারা ডাকেন এভাবে, ইনশাল্লাহ। আসলে আজকে ডাকেন নাই তো, আজকে আমি আসছি তো, তাই না? তো আমি আসতে চাই। আমার যে বয়সটা আমি অনেক রাত পর্যন্ত আপনাদের যেখানে ডাকবেন আমি ইনশাল্লাহ যেতে পারবো। যখন প্রথম দিকে বেরোইতাম তখন মনে হইতো অনেক দূর, যদিও আমার বাড়ি থেকে প্রায় 45 কিলো দূরে আসছি আমি। তো আসলে এখন আর মনে হয় না, আস্তে আস্তে না এখন খুব কাছে হয়ে গেছে, এই যে আধা ঘন্টার মধ্যে তো চলে যাবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো আমি আপনাদের এলাকায় আসতে চাই বারবার এবং আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের পাশে আপনার ছোট ভাই, ভাতিজা হোক, বড় ভাই হোক, যেভাবে হোক আপনারা আমাকে পাশে রাখেন। তো নির্বাচন এখনো দেরি আছে। তো আমি চাই আপনারা আমাকে দেখেন, চিনেন, জানেন, তারপরে সিদ্ধান্ত নেন আর কি। আমি ভোট চাইতে আসি নাই, আমি আপনাদেরকে দেখতে আসছি এবং আমাকেও আপনারা দেখেন সেই জন্য আসছি আর কি। তো আজকে বিশ্বকাপের রাত, আজকে সব জায়গায় উত্তেজনা। আমি অনেক জায়গায় গেছি আজকে, আবারও এখান থেকে আরো অনেক জায়গায় যাব, কয়েকটা জায়গায়, কারণ খেলা শেষ হয়ে গেলে উত্তেজনা শেষ হয়ে যাবে। আমাদের 4 বছর পর একটা বিশ্বকাপ আসে। তো চরম একটা সময় ছিল, খুব ভালো সময়। গতদিন যেমন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা ছিল, ওই দিনও আমি প্রায় রাত 4টা পর্যন্ত আমি বাইরে ছিলাম এবং বিভিন্ন জায়গায় প্রায় 10-12টা জায়গায় আমি এরকম পথসভা করছি আর কি। তো যেখানে সেখানে যাচ্ছি, যেহেতু আমি একজন নতুন প্রার্থী, আপনারা তো ধরেন আমি ইয়াং মানুষ, আপনারা আমাকে চেনেন, জানেন, তারপর আর কি বারবার আসি। যে বারবার আসলেও কিন্তু একটা ভালোবাসা জন্মাবে কিন্তু, হ্যাঁ, তখন কিন্তু অস্বীকার করতে পারবেন না কিন্তু। যদি তাই না হতো তাহলে কিন্তু ওই ওই যারা একটু অন্যরকম দেখতে আর কি, অনেক আছে না, অনেকে একটু দেখতে অন্য, তারপরে কিন্তু সুখে শান্তিতে ঘর সংসার করতেছে, ওই যে বারবার প্রতিদিন দেখার ফলে কিন্তু একটা ভালোবাসা জন্মায়। তো যেহেতু আমি সরকারের উন্নয়ন প্রকল্পে ছিলাম, অনেকগুলো প্রকল্পে ছিলাম এবং আছি, এবং আমি স্টিল নাও আমি সরকারের যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যে এলজিডি করে, আমি এলজিডি তে আছি। তো আমি এই উন্নয়ন প্রকল্পগুলো থেকে আমি শিখছি যে উন্নয়ন কাকে বলে, এবং সবচেয়ে বড় কথা আমাদের এলাকায় যে নেতৃত্বের একটা ক্রাইসিস চলতেছে, আপনারা আসলে বারবার প্রতারিত হচ্ছেন। আর যেমন আপনাদের বাজারের মতো এই বাজারগুলো ধরেন যেটা সীমান্তবর্তী, মানে একটা ইউনিয়ন একটু পরে তো 2টা গ্রাম পরে তো নিয়ামতপুর, তাই না? তো এই জায়গাগুলো একটু পিছিয়ে পড়া আর কি। আমি প্রত্যন্ত অঞ্চলগুলোতে বেশি আমি পছন্দ করি, কারণ এই পিছিয়ে পড়া জায়গাগুলোতে যদি আমরা খেয়াল রাখি তাহলে সরকারের ডেভেলপমেন্টটা খুব সুন্দর হয়। এবং শেখ হাসিনার যে অর্জন, শেখ হাসিনা তো এখন আসলে সব জায়গায় তো আর নিজে যেতে পারবে না। তো শেখ হাসিনার প্রতিনিধির মাধ্যমেই তার উন্নয়ন গুলা হবে আর কি। তো আসলে জনপ্রতিনিধি যখন একজন হয় তখন উচিত যে এলাকায় কিন্তু বিভিন্ন দল থাকতে পারে, দল মত নির্বিশেষে বিভিন্ন কিছু থাকতে পারে, কিন্তু একজন জনপ্রতিনিধি সে বদল গেছে মহাদেবপুর নওগাঁ 3-এর যে আসন, এখানে জনপ্রতিনিধির যেই হবে, আজকে যে আছে কিংবা আগামীতে যে হবে, সবার লক্ষ্য একটাই, যাতে একটা সুষম উন্নয়ন হয়। যেহেতু এলাকার খেদমত করার দায়িত্ব নিচ্ছে, তো সব জায়গায় সুষম উন্নয়ন করার দায়িত্ব। তো আমি আমার জায়গা থেকে এতটুকু কমিটেড যে আপনারা দিনে রাতে যখনই ডাকবেন যে কোনো সমস্যায় ইনশাল্লাহ আমাকে পাশে পাবেন আর কি। আর আমি নিজে হাতে যেহেতু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট করি, মানুষ একজন এমপির কাছ থেকে কিন্তু খুব বেশি কিছু চায় না, যে চা খাবো কিংবা এ খাবো সেটা চায় না। মানুষ চায় উন্নয়ন, তার বাড়ি যাওয়ার রাস্তাটা যেন ভালো হয় আর কি। আপনাদের যে মসজিদ আছে, যে ভিতরে জুয়েলদের বাড়ির পাশে যে মসজিদ, ওই মসজিদে একদিন নামাজ পড়ছি, দেখলাম রাস্তাটা তো মাটির রাস্তা। আসলে এই ধরনের রাস্তা বর্তমান শেখ হাসিনার এই উন্নয়নশীল বাংলাদেশে খুব বিরল। তো আমি
বিভিন্ন জায়গায় দেখছি যে আমার এলাকায় এখনো অনেক কাঁচা রাস্তা আছে, অনেক ব্রিজ করার প্রয়োজন আছে। যে আসার সময় রায়পুর বাজারে ওখানে দেখলাম একটা ব্রিজ আন্ডার কনস্ট্রাকশন, ব্রিজটা হচ্ছে আর কি। তো দেখে খুব ভালো লাগলো যে না, আমার এলাকায় কাজ হচ্ছে এবং আগামীতেও হবে। যে চলমান এই উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে গেলে আমাদেরকে শেখ হাসিনার হাতকে শক্ত করতে হবে। আর শেখ হাসিনার হাতকে শক্ত করতে গেলে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে আপনাদের সাথে কাজ করতে হবে, এবং সবচেয়ে বড় কথা আপনাদেরও প্রার্থীটাকে পছন্দ হতে হবে, তাই না? প্রার্থীর উপর একটা বিশ্বাস থাকতে হবে, না এই ছেলেটার উপর বিশ্বাস করা যায়, এই মানুষটার উপর বিশ্বাস করা যায়, তার কথাবার্তা গুলো হয়তো বা মোটামুটি বিশ্বাসযোগ্য। আসলে মাইক হাতে তো আমরা সবাই ভালো বলি, তাই না? যে এই করবো ওই করবো, এই শুনে মানুষ অনেক জায়গায় মানুষ বিরক্ত হয়ে গেছে যে বাবা আমরা আগে কাজ চাই তারপরে ভোট চাই, হ্যাঁ এরকম একটা ব্যাপার আর কি। তো ইনশাল্লাহ আমি যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, আমি উন্নয়নের সাথে সরাসরি সম্পৃক্ত। আর চেহারা, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। ফেস দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় যে লোকটা কেমন হতে পারে, তাই না? ঠিক কিনা? যারা মুরব্বী আছেন তারা কিন্তু আপনারা আমার চাইতে অনেক অভিজ্ঞতা আর কি। তো আপনারা দেখেন, বোঝেন, বিশ্বাস দেখেন, তারপরে বিশ্বাস কতটুকু রাখা যায় এই জিনিসটা দেখেন। আমি আসছি, আগামীতেও অনেকবার আসবো, আপনাদের সাথে কথা হবে, বারবার দেখা হবে, কথা হবে। আর সবশেষে আপনারা সিদ্ধান্ত নেবেন। আরেকটা জিনিস যেটা, যে আমি তো আসি, কিন্তু একটা জিনিস যে আমি আসলাম, আপনারা একটু যায় বাসায় কাইন্ডলি দয়া করে ভাবিদের সাথে কিংবা বোনদের সাথে, মাদের সাথে একটু আলাপ করেন যে একটা ছেলে আসছিল, এই অবস্থা, এটা ব্যাকগ্রাউন্ড, একটু কথা বলবেন। কারণ পুরুষ মানুষের ভোট কিন্তু অনেক সময় কিন্তু নড়চড় হয়, ঠিক কিনা? হ্যাঁ, মেয়ে মানুষের ভোট কিন্তু নড়চড় হয় না। তো এরপরে আসলে আমি ইনশাল্লাহ গ্রামে গ্রামেও ঢুকবো। এটা একটা ঝটিকা সফর ছিল এবং এটা আগামীতে অব্যাহত থাকবে। আর আমার যেটা শিক্ষণীয় একটা বিষয় দেখলাম গত 2-3 টার্মে, আমি যে জিনিসটা দেখলাম যে একটা জনপ্রতিনিধি তার নিজের চাইতে তার কর্মীদের দ্বারা বেশি বাজারটা নষ্ট হয়। তো এক্ষেত্রে আমি অবশ্যই অ্যালার্ট থাকবো, এবং আমার বয়সটাও সেই পর্যায়ে যে আমি দৌড়াইতে পারবো। তা আমি এতটুকু বিশ্বাস রাখতে পারেন, আমার প্রত্যেকটা ব্যানার পোস্টারে কিন্তু আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আমি কিন্তু আর কেউ কিন্তু এভাবে দেয় নাই কিন্তু মোবাইল নাম্বার। অনেক ক্যান্ডিডেট আছে কিন্তু সবাই কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার মতো সাহস করে নাই। তো আমি হলো আপনাদের সাথে, আমি সাধারণ জনগণ থেকে শুরু করে সকল পর্যায়ের মানুষের সাথে, আজকে ছোট বাচ্চা যারা ভোটার না, তারাও যেন আমার ওই পোস্টার দেখে যেন নাম্বারটা টুকে নিয়ে যেন আমাকে ফোন দিতে পারে, আমার কাছে যেন জানাতে পারে তার কি সমস্যা না সমস্যা। আমি আমার পক্ষ থেকে, আমি এমপি না থেকে এসে, কিন্তু যতটুকু সম্ভব আমি পাশে থাকার চেষ্টা। যারা ব্যবসা করেন তারা একটু সাবধান থাকবেন, বাকি বুকি কম দিবেন কিন্তু, হ্যাঁ, কারণ বাকি দিবেন আপনার বাড়ির পাশের প্রতিবেশী ভাই বোনদেরই, তো বুঝে শুনে অল্প স্বল্প বাকি দিবেন না, বাকি না দিলে কিন্তু আবার ব্যবসাও হবে না। হ্যাঁ, তো দিবেন যাতে একটা মানি ফ্লো থাকে। দেখা গেল 500 টাকা হলো, রিমাইন্ডার দিলেন 300 টাকা দিয়ে দিল, 200 টাকা বাকি থাকলো, আবার 500 টাকা হবে, আবার কিছু টাকা নেবেন, এই সাল। তো আল্লাহর রহমতে আমি বাংলাদেশের প্রায় আমার প্রতি মাসে 30-32টা জেলা ঘোরা হয় আমার কর্মের তাগিদে। তো সব জায়গায় দেখে আমনের দান ভালো হয়েছে। আপনাদের দিকে কেমন হয়েছে? ভালো হয়েছে না? যদিও আমার একটু মাঝখানে মনে হয় একটু সারের প্রবলেম ছিল, হালকা কিছু প্রবলেম ছিল। তো তারপর আর কি, সবকিছু আসলে উপরওয়ালা যদি রাখে তাহলে তো কেউ খন্ডাইতে পারে না, তাই না? আপনারাও একটু সাশ্রয়ী হবেন। আর যে আমাদের যে জননেত্রী শেখ হাসিনা যেটা বলছে যে 1 ইঞ্চি জায়গাও যেন ফাঁকা রাখে না, যে জায়গাটা দেখবেন ফাঁকা আছে ওখানে কলার গাছ লাগাই দেবেন, নাহলে পেঁপের গাছ লাগাই দেবেন, একটা আউটপুট আসবেই। আর আমাদের দেশে আসলে আমি যেটা মনে করি, এই দেশে দুর্ভিক্ষ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের নিজস্ব ফসল ফলানোর মতো মাঠ আছে, জায়গা আছে। প্রত্যেকটা মানুষেরই বাড়ির কাছে কিছু না হলে হয়তো ধান লাগানোর হয়তো 3 শতক জায়গা হলেও আছে। আর তারপর ধরেন পেঁপে আর আলু তো আছে, আলু ভর্তা খাইয়ে দিন কাটাবো, সমস্যা কি? তো অত ভয়ের কিছু নাই। বাট তারপর আমরা যেহেতু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এবং করোনার কারণে সারা ওয়ার্ল্ডে একটা ক্রাইসিস চলতেছে, এবং জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে যাতে এই ক্রাইসিস থেকে যেন আমাদের দেশকে যেন মুক্ত করতে পারে। আপনারা সবাই জানেন যে করোনার মধ্যে কিন্তু সারা বিশ্ব অস্থির। আমেরিকার মতো শক্তিশালী দেশও কিন্তু সবচেয়ে বেশি লোক কিন্তু মারা গেছে আমেরিকা, এটা জানেন? হ্যাঁ, প্রায় 62 লাখের উপরে মানুষ মারা গেছে। হয়রাজ আমাদের দেশে কিন্তু লাখ পৌঁছায় নাই কিন্তু। তা আমাদের দেশ কিন্তু অনেক নিরাপদে রাখছে জননেত্রী শেখ হাসিনা, এবং উপর আল্লাহর একটা রহমতও আছে, এবং আপনাদের সবারই সহযোগিতা, কারণ আমরা সবাই ওইভাবে চলাফেরা করছি, সামাজিক দূরত্ব মেনটেন করছি এলাকার নেতা জনগণ হিসেবেও কিন্তু আমাদের অনেক দায়বদ্ধতা আছে। জননেত্রী শেখ হাসিনা তো সব জায়গায় যাইতে পারবে না, তো আমাদের ওই যে দেশপ্রেম বলে না, দেশপ্রেম হলো ইমানের অঙ্গ, তাই না? আপনারা তো সবাই জানেন, ছোট বাচ্চা তোমরা সবাই জানো তো, দেশপ্রেম কিন্তু ইমানের অঙ্গ। আর দেশপ্রেম কোনটা? আপনার উপর যে দায়িত্ব অর্পিত, দায়িত্ব ওটা যদি সৎভাবে হালাল ভাবে যদি করেন তাহলে ওটাই দেশপ্রেম। হ্যাঁ, তো এর মাঝে কিন্তু দেশপ্রেমের মাঝেও কিন্তু বেহেশতে লুকায় আছে কিন্তু। আপনার মধ্যে যদি দেশপ্রেম না থাকে, দেশের প্রতি কৃতজ্ঞতা যদি না থাকে, তাহলে তাকে মানে মানুষ বলা যায় না আর কি, অন্য কিছু আর কি। তো আমরা যে যার উপর অর্পিত দায়িত্ব পালন করি, এটাই হলো আমার
অনুরোধ। আর আমি ব্যক্তি শুভ, আমাকে আপনারা আরো দেখেন, আরো সময় আছে, 1 বছর সময় আছে, আপনারা দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। আর এদিকে নমিনেশনের যে ব্যাপারটা, নমিনেশনের জন্য আমি তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ, উপরালা একজন আছেন আর জননেত্রী শেখ হাসিনার বদান্যতায় ইনশাল্লাহ নমিনেশনও নিয়ে আসবো। আর হ্যাঁ, আর সামনে খেলা আছে, আমি কথাবার্তা আর বেশি বাড়াবো না। তো এই খেলাধুলার প্র্যাকটিসটা কিন্তু ধরে রাখবেন, কারণ খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে কিন্তু মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ থেকে শুরু করে এই জিনিসগুলো নির্মূল হয়, এবং খেলাধুলার মাধ্যমে কিন্তু শরীরের এবং মানসিক বিকাশ কিন্তু ঘটে। কিন্তু আজকের বাচ্চারা ইউটিউব, ফেসবুক নিয়ে অনেক ব্যস্ত থাকে। আপনারা আপনাদের যে বাচ্চা আছে তাদেরকে শুধু ঘরের মধ্যে রাখবেন না, তাদেরকে একটু খেলাধুলার সুযোগ দিবেন, যাতে তারা মানসিক ভাবে এবং শারীরিক ভাবে যেন সুস্থ হয়ে বেড়ে ওঠে আগামীর প্রজন্ম। কারণ 2021 সালের যে মধ্যম আয়ের দেশ, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু আজকে কিন্তু কাজের লোক পান না। কিন্তু আপনারা পান, এই এলাকায় কাজের লোক আছে খুব কম, কিন্তু আমার ওইদিকে নাই তো, বদলে আসতে কাজের লোক একেবারে খুবই বিরল। তো আগামী 2041 সালের যে উন্নত বাংলাদেশ, উন্নত বিশ্বে আমরা যাবো, সেই উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমাদের আগামী প্রথম মানে শারীরিকভাবে সুস্থ জাতি এবং শিক্ষিত একটা প্রজন্ম। আগামী নির্বাচনের স্লোগান হচ্ছে যে স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত এবং সুস্থ মানুষের বিকল্প নাই। তা আপনারা সবাই সর্বোপরি ভালোভাবে খাওয়া দাওয়া করবেন, সুস্থ থাকবেন মানসিকভাবে এবং শারীরিকভাবে, এবং আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানে শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো, এবং ইনশাল্লাহ পাশে থাকার চেষ্টা করবো আমার সাধ্য মতো। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক অত্র সন্তোষ বাজারের সকল মানুষের, আনিদাওনা বাজারের সকল মানুষের, জয় হোক শেখ হাসিনার নেতৃত্বের, জয় হোক বঙ্গবন্ধুর আদর্শের। আল্লাহ হাফেজ।